বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গে লেখক জাস্টিস ও মলকমের লেখা মিনিমাল এফোর্ট বইটি। আপনি কি কখনো ভেবেছেন যে কিছু মানুষ কিভাবে কম পরিশ্রমে বেশি সাফল্য পায়? তারা কি আমাদের চেয়ে বেশি স্মার্ট, নাকি তাদের কাছে কোনো গোপন সূত্র আছে? সত্য হলো, জীবনে বড় পরিবর্তন আনতে সবসময় ঘাম ঝরানো জরুরি নয়। কখনো কখনো সঠিক দিকে একটি ছোট পদক্ষেপই যথেষ্ট। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। জাস্টিন ও মলকমের লেখা মিনিমাল এফোর্ট বইটি আমাদের শেখায় যে জীবনে আমাদের অবিরাম ছুটে চলার প্রয়োজন নেই, বরং বুদ্ধিমত্তার সাথে কাজ করে আমাদের সময় ও শক্তিকে সঠিক উপায়ে ব্যবহার করে আমরা কম পরিশ্রমেও বড় ফলাফল পেতে পারি। এই বইটির মূল মন্ত্র হল, কম করো কিন্তু সঠিক করো। অনেক লোক সারাদিন পরিশ্রম করে, ক্লান্ত হয়ে পড়ে, তবুও গন্তব্যে পৌঁছাতে পারে না। কিন্তু কিছু লোক আছে যারা কম সময়ে ফোকাসড উপায়ে কাজ করে এবং অবিরাম সাফল্য লাভ করে। পার্থক্য পরিশ্রমে নয়, সঠিক দিকে থাকে। জাস্টিন ও মলকম এই বইয়ে অত্যন্ত ব্যবহারিক এবং সহজ নীতিগুলি বর্ণনা করেছেন, যা নিউরোসায়েন্স, আচরণগত মনোবিজ্ঞান এবং উৎপাদনশীলতা হ্যাক্সের সাথে জড়িত। এবং যে কোনো ব্যক্তি, সে ছাত্র হোক, চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক, এগুলো তার জীবনে প্রয়োগ করতে পারে। এই বইটিতে মোট 10টি অধ্যায় রয়েছে এবং প্রতিটি অধ্যায়ে একটি নতুন মানসিকতা উন্মোচন করে, যা আপনাকে শেখাবে কিভাবে ন্যূনতম প্রচেষ্টায় সর্বোচ্চ ফল পাওয়া যায়। এতে বলা হয়নি যে পরিশ্রম ছেড়ে দাও, বরং বোঝানো হয়েছে যে শুধু পরিশ্রম করলেই কিছু হয় না। পরিশ্রম সঠিক দিকে এবং সঠিক সিস্টেমের সাথে হওয়া উচিত। তো আপনিও যদি সেই দৌড় থেকে ক্লান্ত হয়ে থাকেন যেখানে জেতার কেউ নেই, যদি আপনিও স্মার্ট কাজ এবং কম পরিশ্রমে সফল জীবনযাপন করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রতিটি অধ্যায়ে আমরা আপনাকে একটি নতুন চিন্তাভাবনা দেব, একটি নতুন কৌশল এবং তার সাথে এমন বাস্তব জীবনের উদাহরণ দেব যার সাথে আপনি নিজেকে যুক্ত করতে পারবেন। তো চলুন শুরু করি এই অসাধারণ বইটির প্রথম অধ্যায়, যেখানে শুরু হয় কম পরিশ্রম, বেশি প্রভাব। অধ্যায় 1, প্রচেষ্টা ছাড়াই অনেক কিছু কিভাবে পরিবর্তিত হয়। আপনি কি কখনো ভেবেছেন যে মানুষ এত শান্ত ও নির্লিপ্ত দেখতে সত্ত্বেও এত কিছু কিভাবে অর্জন করে? তারা ছোটাছুটি করে না, চিৎকার করে না, কিন্তু তাদের জীবন সুসংগঠিত এবং প্রভাবশালী হয়। এটা কি কোনো জাদু? না, এটাই হলো মিনিমাল এফোর্টের শিল্প, অর্থাৎ বেশি পরিশ্রম না করে সঠিক জায়গায় সঠিক পদক্ষেপ নেওয়া। আজকের অধ্যায় এই বিষয়ে আলোকপাত করে যে কিভাবে আমরা নিজেদের ক্লান্ত না করে আমাদের জীবনকে সম্পূর্ণ ভিন্ন স্তরে নিয়ে যেতে পারি। আমাদের সবাইকে শেখানো হয়েছে যে কঠোর পরিশ্রম করো, বেশি করো, দিনরাত এক করে দাও। কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, এটা কি সত্যিই জরুরি? আমরা কি শুধু পরিশ্রম করেই সফল হই, নাকি বুদ্ধিমত্তার সাথে করা প্রচেষ্টা আরও ভালো ফল দেয়? মাইকেল নামের একটি ব্যক্তি ছিলেন, যিনি সব সময় নিজেকে ব্যস্ত রাখতেন। প্রতি মুহূর্তে কিছু না কিছু করতেন, কিন্তু মাসের শেষে যখন তিনি নিজেকে দেখতেন, তখন ফলাফল একই থাকত: ক্লান্ত শরীর, খালি পকেট এবং অগোছালো স্বপ্ন। তারপর একদিন তিনি নিজেকে প্রশ্ন করলেন, আমি কি সেটাই করছি যা জরুরি? এবং এখান থেকেই তার রূপান্তর শুরু হলো। তিনি নিজেকে কিছুটা থামালেন, তিনি ছোটাছুটি বন্ধ করলেন এবং ভাবতে শুরু করলেন। তিনি শিখলেন যে তিনি যদি দিনে 10টি কাজ করেন, কিন্তু সেগুলোর মধ্যে 7টি অকেজো হয়, তাহলে আসলে তিনি পরিশ্রম করছেন না, তিনি শুধু নিজেকে ক্লান্ত করছেন। আপনার মন সবসময় সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্তগুলো এই বিষয়ের উপর ভিত্তি করে হয় যে আপনি নিজেকে কিভাবে প্রশিক্ষণ দিয়েছেন। যদি আপনি প্রতিদিন উঠেই নিজেকে বলেন যে আমাকে অনেক কিছু করতে হবে, তাহলে মস্তিষ্ক তৎক্ষণাৎ আতঙ্কিত অবস্থায় চলে যায়। কিন্তু যদি আপনি বলেন যে আমাকে শুধু সেটাই করতে হবে যা জরুরি, তাহলে মস্তিষ্ক শান্ত হয় এবং স্পষ্টভাবে চিন্তা করে। মিনিমাল এফোর্টের অর্থ এই নয় যে আপনি অলস হয়ে যাবেন। এর অর্থ হলো কৌশলী হন, বিষয়গুলোকে সরল করুন। যে 10টির মধ্যে 2টি জিনিস আপনার ফলাফলের জন্য দায়ী, সেগুলোকে চিহ্নিত করুন
এবং বাকি 8টিকে বাদ দিয়ে দিন। এটাই 80/20 নিয়ম, যা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা অনুসরণ করে। 20% প্রচেষ্টা, 80% ফলাফল। আমরা অনেক সময় মনে করি যে বেশি কাজ করাই প্রোডাক্টিভিটি, কিন্তু সত্য হলো স্মার্ট কাজ করাই হচ্ছে আসল চাবিকাঠি। যখন আপনি প্রতিটি কাজ করার আগে নিজেকে জিজ্ঞেস করতে থাকেন এটা কি জরুরি, তখন আপনি আসল মনোযোগ দিয়ে কাজ করেন এবং সেই মনোযোগ আপনাকে ভিতর থেকে হালকা এবং বাইরে থেকে শক্তিশালী করে। ধরুন আপনার একটি বাগান আছে, তাতে অনেক গাছপালা আছে। এখন আপনি প্রতিদিন ঘন্টা ধরে জল দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু যে গাছগুলোর প্রয়োজন নেই সেগুলোকে আপনি একই মনোযোগ দিয়ে পরিচর্যা করছেন। একদিন আপনি অনুভব করেন যে কিছু গাছে কোনো ফল বা ফুল আসছে না। তখন আপনি কি করেন? আপনি সিদ্ধান্ত নেন যে কেবল তাদের উপর মনোযোগ দেবেন যারা আসলেই ফল দেয়। এটাই মিনিমাল এফোর্ট। মনোযোগ কেন্দ্রীভূত করা, শক্তি সঞ্চয় করা এবং সেই কাজগুলোতে লাগানো যা আপনাকে ফল দেয়। এখন প্রশ্ন হলো, আপনি আপনার দিনের শুরু কিভাবে করেন? আপনার করণীয় তালিকা কি 20টি কাজে ভরা? আপনি কি সবসময় মনে করেন যে সময় নেই? তাহলে বুঝে নিন যে আপনি অপ্রয়োজনীয় জিনিসে আটকে আছেন এবং এটাই আপনার ক্লান্তি, বিভ্রান্তি এবং হতাশার কারণ। পরের বার যখন আপনি কোনো কাজ করবেন তার আগে নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, এটা কি আমার জীবনে কোনো আসল পার্থক্য আনবে? যদি উত্তর না হয় তাহলে ছেড়ে দিন, কারণ কম করাই হচ্ছে সঠিক করা। জাস্টিন ও ম্যালকম এটাই বলেন, সফল ব্যক্তিরা তারা নয় যারা সব কিছু করেন, সফল ব্যক্তিরা তারা যারা শুধু জরুরি জিনিসগুলো করেন এবং বাকিগুলোকে প্রত্যাখ্যান করেন। আপনার সময় সীমিত, আপনার শক্তি সীমিত, কিন্তু আপনার উপলব্ধি এবং বুদ্ধিমত্তা অসীম। তাহলে কেন সেই অসীম উপলব্ধি দিয়ে এমন একটি জীবন তৈরি করবেন না যা কম প্রচেষ্টাতেও সুষম, শান্ত এবং সফল হবে? তো চলুন আজ থেকে একটি নতুন নিয়ম তৈরি করি। আমি কম করব, কিন্তু কার্যকরীভাবে করব। প্রতিদিন শুধু 3টি কাজ বেছে নিন যা সবচেয়ে জরুরি এবং সেগুলোর উপর মনোযোগ দিন। আপনি দেখতে পাবেন যে কয়েকদিনের মধ্যেই আপনার ক্লান্তি কমে গেছে, আপনার আত্মবিশ্বাস বেড়ে গেছে এবং আপনার ফলাফল আরও বেশি আসতে শুরু করেছে। মিনিমাল এফোর্টের আসল জাদু তখন শুরু হয় যখন আপনি নিজেকে অপ্রয়োজনীয় প্রচেষ্টা থেকে মুক্ত করেন, কারণ যখন আপনি ক্লান্ত হন না তখন আপনি হারেন না। অধ্যায় 2, ন্যূনতম প্রচেষ্টা, সর্বাধিক ফলাফল। আপনি কি কখনো দেখেছেন যে কিছু লোক খুব বেশি কাজ করে না কিন্তু তাদের ফলাফল দুর্দান্ত হয়? তাদের সময় থাকে, শক্তি থাকে এবং সাফল্যও থাকে। কিভাবে? এর সহজ উত্তর হলো তারা কম কিন্তু সঠিক করার শিল্প শিখেছে। এটাই হলো মিনিমাল এফোর্টের আসল জাদু, ন্যূনতম প্রচেষ্টায় সর্বাধিক ফলাফল। আমাদের মস্তিষ্ককে সবসময় শেখানো হয়েছে যে বেশি পরিশ্রম ইকুয়াল টু বেশি সাফল্য, কিন্তু আসলে সাফল্য এই বিষয়ের উপর নির্ভর করে না যে আপনি কতটা পরিশ্রম করেছেন, বরং আপনি কোন দিকে পরিশ্রম করেছেন। যেমন যদি আপনি ভুল দিকে দ্রুত নৌকা চালান তাহলে আপনি যতই শক্তি প্রয়োগ করুন না কেন আপনি কখনোই গন্তব্যে পৌঁছতে পারবেন না। কিন্তু যদি আপনি সঠিক দিক ধরে ফেলেন তাহলে একটু ধাক্কাও আপনাকে তীরে নিয়ে আসে। জাস্টিন ও ম্যালকম আমাদের বলেন যে বেশিরভাগ লোক হেরে যায় কারণ তারা ভাবে যে তাদের সব কিছু করা উচিত, কিন্তু সফল ব্যক্তিরা জানেন যে তাদের শুধু সেটাই করতে হবে যা গুরুত্বপূর্ণ। মিনিমাল এফোর্ট এই চিন্তারই ফলাফল। ভাবুন, আপনি সকালে ওঠেন এবং আপনার পুরো দিন আগে থেকে একটি বিশাল তালিকা দিয়ে ভরা থাকে। ইমেল চেক করতে হবে, মিটিং করতে হবে, ইনস্টাগ্রাম স্ক্রোল করতে হবে, অফিসে যেতে হবে, লোকেদের সাথে কথা বলতে হবে, এবং তারপর আপনি বলেন, আজ তো খুব ব্যস্ত ছিলাম কিন্তু বিশেষ কিছু করতে পারলাম না। কেন? কারণ আপনি অনেক কিছু করেছেন কিন্তু যা জরুরি ছিল তা করেননি। মিনিমাল এফোর্টের শুরু হয় এই প্রশ্ন দিয়ে, এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে জরুরি জিনিস কি? এবং যখন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন তখন আপনার প্রাথমিকতাগুলি সেট হতে শুরু করে। আপনার ভিতরে একটি ফিল্টার তৈরি হয় যার সিদ্ধান্ত নেয় কি করতে হবে এবং কি ছেড়ে দিতে হবে। যখন মস্তিষ্কে অনেক বিকল্প থাকে তখন এটি ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যখন এটি সীমিত বিকল্প পায় তখন এটি সুনির্দিষ্টভাবে কাজ করে। এটাই কারণ যে কেন স্টিভ জবস প্রতিদিন একই পোশাক পরতেন যাতে তার মস্তিষ্ক অপ্রয়োজনীয় সিদ্ধান্তে জড়িয়ে না পড়ে।
আপনার দিন একটি বুলেট ট্রেনের মতো। যদি আপনি এটিকে ট্র্যাক ছাড়া চালান তাহলে এটি দুর্ঘটনা হয়ে যাবে, কিন্তু যদি আপনি সেই ট্র্যাককে সীমিত করে দেন, একটি নির্দিষ্ট লক্ষ্যে সেট করে দেন, তাহলে সেই ট্রেনই আপনাকে গন্তব্যে সবচেয়ে দ্রুত পৌঁছতে পারে। একটি গবেষণায় দেখা গেছে যে যারা দিনের শুরু 3টি প্রধান কাজ নির্ধারণ করেন তারা তাদের চেয়ে বেশি উৎপাদনশীল হন যারা চিন্তা না করেই কাজে লেগে যান। এই 3টি কাজ আপনার দিনকে তৈরি করতে পারে যদি আপনি সেগুলিকে পূর্ণ শক্তি এবং মনোযোগ দিয়ে করেন। এখন আরও একটি আকর্ষণীয় বিষয় হলো মিনিমাল এফর্টের অর্থ হলো সেই জায়গায় শক্তি লাগানো যেখানে কম শক্তিতে বেশি ফলাফল পাওয়া যায়। যেমন যদি আপনি কোনো ব্যবসায় থাকেন এবং আপনি প্রতিদিন 100 জনকে মেসেজ পাঠাচ্ছেন কিন্তু কেউ উত্তর দিচ্ছে না, তাহলে এর অর্থ এই নয় যে আপনাকে 200 জনকে মেসেজ পাঠাতে হবে। এর অর্থ হলো আপনাকে পদ্ধতি পরিবর্তন করতে হবে। আপনাকে ভাবতে হবে, আমি কি সঠিক লোকেদের সাথে কথা বলছি? আমার মেসেজ কি সঠিক? আমার শব্দগুলি কি সেই প্রভাব তৈরি করছে? অর্থাৎ আপনাকে আপনার কৌশলকে অপটিমাইজ করতে হবে, শক্তি বাড়াতে হবে না। মিনিমাল এফর্টের দ্বিতীয় নিয়ম হলো স্বয়ংক্রিয় করা। যে কাজ প্রতিদিন পুনরাবৃত্তি করতে হয় তাকে সহজ করুন, শর্টকাট তৈরি করুন অথবা অন্য কাউকে দিয়ে করান। যে কোনো কাজ যা আপনার সময় নষ্ট করছে কিন্তু অগ্রগতি দিচ্ছে না তাকে হয় সরিয়ে ফেলুন অথবা অন্য কাউকে দিন। যেমন মোবাইল নোটিফিকেশন, প্রতিবার ফোন তোলা, ইনস্টা চেক করা, হোয়াটসঅ্যাপ দেখা, এটি আপনার শক্তি নষ্ট করছে। ভাবুন, আপনি কি প্রতিবার নোটিফিকেশন দেখার সময় কিছু জরুরি কাজ করেন? না, তাহলে কেন এই চক্রটি শেষ করে দেবেন না? মিনিমাল এফর্টের তৃতীয় নিয়ম হলো একবারে একটি কাজ করুন। মাল্টিটাস্কিং দেখতে খুব আকর্ষণীয় লাগে, কিন্তু এটি আপনার মনোযোগকে নষ্ট করে দেয়। যখন আপনি একবারে শুধু একটি কাজ করেন তখন আপনি সেটিতে গভীরভাবে নিমজ্জিত হন। সেখান থেকেই আসে আসল আউটপুট, কম সময়ে সেরা কাজ। এখন ভাবুন, যদি আপনি প্রতিদিন শুধু 3টি জরুরি কাজ পূর্ণ শক্তি আর মনোযোগ দিয়ে করেন, বাকি সমস্ত অপ্রয়োজনীয় কাজগুলিকে প্রত্যাখ্যান করেন, অপ্রয়োজনীয় মিটিং কাটছাঁট করেন, তাহলে আপনি কতটা সময় এবং মানসিক শক্তি বাঁচাতে পারবেন এবং সেই বাঁচানো সময় দিয়ে আপনি কি করতে পারবেন? মিনিমাল এফর্টের অর্থ শুধু সময় বাঁচানো নয়, এটি একটি জীবন নকশা। এর উদ্দেশ্য হলো আপনার মস্তিষ্ক, শরীর এবং সময়কে কেবল সেখানেই ব্যবহার করা যেখানে এর প্রভাব পড়ে। জাস্টিন ও ম্যালকম বলেন, যতক্ষণ আপনি সব দিকে টানতে থাকবেন ততক্ষণ আপনি কোনো একটি দিকেও এগোতে পারবেন না। এটাই কারণ যে মিনিমাল এফর্ট আপনাকে কেন্দ্রীভূত করে। এটি আপনাকে আপনার আসল ক্ষমতার কাছাকাছি নিয়ে আসে, সেই ক্ষমতা যা শব্দ এবং জটিলতার আড়ালে লুকিয়ে থাকে। তো আজ থেকে একটি প্রতিশ্রুতি দিন, প্রতিদিন সকালে 3টি সবচেয়ে জরুরি কাজ ঠিক করুন। প্রতিটি কাজের আগে জিজ্ঞাসা করুন, এটা কি জরুরি? প্রতিটি বিক্ষেপকে বলুন, তুমি পরে এসো। কম কাজ, বেশি মনোযোগ, কম প্রচেষ্টা, বেশি ফলাফল। এটাই হলো মিনিমাল এফর্টের মূল মন্ত্র। অধ্যায় 3, অলসতা না কৌশল, পার্থক্য বোঝো। কখনো কখনো যখন আমরা কাউকে কম কাজ করতে দেখি বা খুব বেশি বিশ্রাম নিতে দেখি, তৎক্ষণাৎ আমাদের মনে একটি শব্দ আসে, অলস। কিন্তু আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন যে সেই ব্যক্তি কি অলস নাকি সে শুধু কৌশলী? সে কি অপ্রয়োজনে নিজেকে ক্লান্ত করতে বিশ্বাস করে না? এটাই এই অধ্যায়ের মূল বিষয়, অলসতা এবং কৌশলের পার্থক্য বোঝা। অনেক সময় আমরা নিজেদের দোষ দিতে শুরু করি যে আমার দ্বারা কাজ কেন হচ্ছে না, আমি এত অলস কেন, আমি কি সফল হতে পারবো না? কিন্তু আসলে এটি অলসতা নয়, এটি একটি সংকেত যে আপনার মন এবং শরীর আপনাকে থামাতে চায় অপ্রয়োজনীয় ছোটাছুটি থেকে। জাস্টিন ও ম্যালকম এই অধ্যায়ে বলেন যে যখন আমরা কোনো কাজ টালবাহানা করি তখন 2টি কারণ থাকে, হয় সেই কাজটা আসলে জরুরি নয় অথবা সেই কাজটা করার পদ্ধতি ভুল। এখন ধরুন আপনি প্রতিদিন জোর করে নিজেকে কোনো কিছুর জন্য প্রস্তুত করছেন, যেমন সকাল 5টায় ওঠা, দৌড়ানো, বই পড়া, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা ইত্যাদি। যদি আপনি এগুলি শুধু এই কারণে করছেন কারণ অন্য কেউ করছে, তাহলে এটি আপনার কৌশল নয়, এটি ভান, এবং ভান ক্লান্তি তৈরি করে, শক্তি নয়। মিনিমাল এফর্টের চিন্তা বলে, কাজ ছেড়ে দিও না, পদ্ধতি বদলাও।
যেই জিনিসটা আপনি বারবার টালবাহানা করেন তার উপর রাগ করবেন না, তার উপর প্রশ্ন তুলুন যে এটা কি আমার জন্য সত্যিই জরুরি? এই পদ্ধতি কি আমার জন্য উপযুক্ত? এর চেয়ে সহজ কোনো পদ্ধতি কি হতে পারে? এখানে একটি উদাহরণ বুঝুন। রাসেল এবং দুলাল দুজনেই একই কোম্পানিতে কাজ করে। রাসেল প্রতিদিন 10 ঘন্টা কাজ করে, কিন্তু সব সময় ক্লান্ত এবং মানসিক চাপে থাকে। দুলাল শুধু 6 ঘন্টা কাজ করে এবং তার আউটপুট রাসেলের চেয়ে ভালো হয়। লোকে রাসেলকে পরিশ্রমী বলে এবং দুলালকে কিছুটা ধীর, কিন্তু আসল সত্য হলো যে দুলাল কৌশলগতভাবে কাজ করে। সে প্রতিদিন সকালে সবচেয়ে জরুরি কাজগুলি বেছে নেয়, তার সবচেয়ে সৃজনশীল সময়ে সেটাই করে এবং বাকি সব কাজ হয় অন্য কাউকে দেয় অথবা পরের জন্য ছেড়ে দেয়। অন্যদিকে রাসেল সব কিছু নিজে করার চেষ্টা করে, জরুরি হোক বা না হোক। তার জন্য কাজ করা এটি ব্যস্ত থাকার অভ্যেসে পরিণত হয়েছে, যখন দুলালের জন্য কাজ করা একটি সুনির্দিষ্ট আঘাত করার অভ্যেস। তাই পরের বার যখন আপনি নিজেকে কোনো কাজ থেকে দূরে দেখতে পাবেন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, এটা কি আমার কৌশল নাকি আমি সত্যি অলস হচ্ছি? আপনি দেখতে পাবেন যে অনেক সময় আপনার ভিতরে যা দেখা যায় তা অলসতা নয়, সেটা স্পষ্টতা। সেটা বলে থামো, ভাবো, তারপর চলো। আজকের বিশ্বে হাসেল কালচারকে মহিমান্বিত করা হয়। সব জায়গায় আপনাকে দেখানো হয় যে যতক্ষণ আপনি ক্লান্ত না হন ততক্ষণ আপনি কিছু করছেন না, কিন্তু আসল সত্য এর ঠিক উল্টো। যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন আপনি ভাবতে পারেন না, যখন আপনি ভাবতে পারেন না তখন আপনি কৌশল তৈরি করতে পারেন না, এবং যখন আপনি কৌশল তৈরি করতে পারেন না তখন আপনি অপ্রয়োজনীয় কাজে নিজেকে হারিয়ে ফেলেন। জাস্টিন ও ম্যালকম বলেন যে স্মার্ট লোকেরা জানে কখন না বলতে হয়। তারা জানে যে কোনো কিছু করার আগে ভেবে নেওয়াটা অর্ধেক বিজয়, এবং এটাই হলো একটি সত্যিকারের মিনিমাল এফার্ট জীবনযাত্রা চিন্তাভাবনা। এখন কিছু প্রশ্ন যা আপনাকে প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করা উচিত। আমি কি কাজটি করছি কারণ এটি সত্যিই জরুরি, নাকি শুধু অভ্যেসবশত? আমি যে পদ্ধতিগুলি ব্যবহার করছি সেগুলি কি আমাকে ক্লান্ত করছে নাকি এগিয়ে নিয়ে যাচ্ছে? আমি কি আমার সময় আর শক্তি নিয়ে সৎ? এই প্রশ্নগুলির উত্তরই নির্ধারণ করবে যে আপনি অলস নাকি কৌশলী। এখন আরও একটি বিষয়, মিনিমাল এফার্টের অর্থ এই নয় যে আপনি সব কিছু ছেড়ে দেবেন। এর অর্থ হলো আপনি আপনার ভিতরের কৌশলগত অলসতাকে চিনতে পারবেন। সেই অলসতা যা বলে তুমি এখনই দৌড়েও না, আগের দিকটা দেখে নাও। প্রতিটি মানুষের বিশ্রামে প্রয়োজন হয়, প্রতিটি মস্তিষ্কের জায়গার প্রয়োজন হয়, কিন্তু যখন আপনি নিজেকে সেই জায়গা দিতে ভয় পান তখন আপনি নিজেকে এমন একজন গোলামে পরিণত করেন যে ক্রমাগত নিজেকেই আঘাত করছে। এই কারণে পরের বার যখন আপনি নিজেকে অযথা ব্যস্ত করার কথা ভাববেন তখন নিজেকে শুধু এতটুকু বলুন, এটা কি আমার শক্তির যোগ্য? যদি না হয় তাহলে না বলুন। সফলতা সেই লোকদের কাছে আসে যারা তাদের সম্পদগুলি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে, এবং সবচেয়ে বড় সম্পদ হলো আপনার শক্তি। তো চলুন আজ থেকে এটা ঠিক করি, আমি নিজেকে ক্লান্ত না করে বুঝে শুনে এগিয়ে যাব। আমি কাজ থেকে পালাবো না, কিন্তু সেই কাজের পদ্ধতি পরিবর্তন করব যা আমাকে ক্লান্ত করে। আমি অলস নই, আমি কৌশলী। অধ্যায় 4, ছোট সিদ্ধান্ত বড় পরিবর্তন। আমরা প্রায়শই মনে করি যে জীবনে বড় কিছু করার জন্য আমাদের খুব বড় কোনো পদক্ষেপ নিতে হবে, যেমন কোনো বড় ডিগ্রি, কোনো বিশাল বিনিয়োগ বা দিনরাতের কঠোর পরিশ্রম। কিন্তু জাস্টিন ও ম্যালকম এই অধ্যায়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর অর্থপূর্ণ কথা বলেন। বড় পরিবর্তন কখনো একদিনে আসে না, সেগুলি আসে ছোট ছোট সিদ্ধান্ত থেকে যা আপনি প্রতিদিন নেন। এটাই মিনিমাল এফার্টের আসল জাদু। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিভাবে একটি সাধারণ অভ্যেস, যেমন প্রতিদিন সকালে 10 মিনিট মেডিটেশন করা, কয়েক মাস পর আপনার মানসিকতাকে সম্পূর্ণ পরিবর্তন করে দেয়? অথবা কিভাবে প্রতিদিন শুধু 1 গ্লাস জাঙ্ক ফুড থেকে দূরে থাকা আপনার স্বাস্থ্যকে 6 মাসের মধ্যে সম্পূর্ণ উন্নত করে তোলে? এগুলি ছোট সিদ্ধান্ত যা দেখতে খুব সাধারণ মনে হয়, কিন্তু সময়ের সাথে পাহাড়ের মতো প্রভাব তৈরি করে। মিনিমাল এফার্টের চিন্তা বলে তুমি অনেক কিছু করো না, সামান্য করো, কিন্তু প্রতিদিন করো। অনেক লোক প্রেরণার জালে আটকে থাকে। তারা ভাবে যে কিছু শুরু করার জন্য তাদের একটি বড় মেজাজ দরকার, কোনো অসাধারণ অনুপ্রেরণা দরকার। কিন্তু আসল সত্য হলো পরিবর্তন প্রেরণা থেকে আসে না, পরিবর্তন আসে পুনরাবৃত্তি থেকে, ক্রমাগত ছোট ছোট কাজ থেকে। তাই যখন আপনি ভাবেন যে আমাকে আমার জীবন পরিবর্তন করতে হবে, তখন নিজেকে এই প্রশ্ন করবেন না যে আমাকে কি বড় করতে হবে, বরং জিজ্ঞাসা করুন আজ আমি একটি ছোট কিন্তু কার্যকরী সিদ্ধান্ত কি নিতে পারি। যেমন আমি কি আজ শুধু একটি অ্যাপ্লিকেশন খোলার পরিবর্তে 10 মিনিট একটি বই পড়তে পারি? আমি কি একটি চকলেট খাওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করতে পারি যে এটা কি এখন জরুরি? আমি কি একজন বন্ধুকে ফোন করে আমার মনের কথা বলতে পারি যা অনেক দিন ধরে মনে চাপা ছিল? জাস্টিন ও ম্যালকম বলেন যে ছোট সিদ্ধান্তগুলি আমাদের মনকে নতুন করে প্রোগ্রাম করার পথ।
প্রতিবার যখন আপনি একটি ইতিবাচক ছোট সিদ্ধান্ত নেন, তখন আপনার মন শেখে যে আমি নিজের উপর ভরসা করতে পারি, এবং এই বিশ্বাস ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি করে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো যে এই ছোট সিদ্ধান্তগুলি তখনই কার্যকরী হয় যখন এগুলি প্রতিদিন নেওয়া হয়। ধারাবাহিকতাই ছোটকে বড় করে তোলে। যেমন জলের এক ফোঁটা ধীরে ধীরে পাথরে গর্ত করতে পারে, তেমনি আপনার প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলি আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করতে পারে। তাই এখন প্রশ্ন হলো সেই প্রশ্ন যেটা প্রতিদিন সকালে আপনাকে নিজেকে জিজ্ঞাসা করা উচিত, আজ আমি কি ছোট সিদ্ধান্ত নিতে পারি যা আমার জীবনকে একটু উন্নত করবে। হতে পারে সেই সিদ্ধান্ত হবে আজ ফোন তুলে কারো কাছে ক্ষমা চাওয়া, অথবা প্রতিদিন সকালে চায়ের সময় মোবাইল হাতে না নেওয়া, অথবা নিজের বিছানা নিজে পরিষ্কার করা। এগুলি ছোট কাজ, কিন্তু এগুলি আপনার মনকে বড় করে তোলে। মিনিমাল এফর্ট এই কথা বলে না যে আপনি কিছুই করবেন না, এটি বলে যে তুমি যা করো ভেবে চিন্তে করো, ছোট করো, কিন্তু প্রতিদিন করো। এই অধ্যায়ের একটি উদাহরণ খুবই হৃদয়স্পর্শী। একটি ছেলে ছিল সমীর। সে সবসময় ভাবত যে একদিন সে সুস্থ হবে, একদিন সে একটি বই লিখবে, একদিন সে তার ব্যবসার আইডিয়া নিয়ে কাজ শুরু করবে। সে প্রতিদিন সেটাই ভাবত, সেটাই পরিকল্পনা করত, কিন্তু কিছু করত না। তারপর একদিন সে সিদ্ধান্ত নিল যে আমি শুধুমাত্র একটি ছোট পদক্ষেপ নেব, শুধু একটি। প্রথম দিন সে শুধু এক পাতা লিখল, দ্বিতীয় দিন সে শুধু 10 মিনিট হাঁটল, তৃতীয় দিন সে সোশ্যাল মিডিয়ায় মাত্র 30 মিনিট কাটালো। ধীরে ধীরে তার মন শান্তিতে ভরে গেল। 3 মাস পর সে বইয়ের মধ্যে খসড়া লিখে ফেলেছিল। তার ঘুম ভালো হয়ে গিয়েছিল এবং তার শক্তি আগের থেকে দ্বিগুণ হয়ে গিয়েছিল। সে কোনো বড় পরিবর্তন করেনি, সে শুধু ছোট সিদ্ধান্তে সততা এনেছিল। এই স্ক্রিপ্ট দেখছেন এমন অনেক লোক হয়তো ভাবছেন, সত্যি কি এত কম করা যথেষ্ট? তো উত্তর হলো হ্যাঁ। যখন সেই কমটা প্রতিদিন করা হয় তখন সেই কমটাই সব কিছু হয়ে যায়। তো এখন প্রশ্ন হলো, আপনি আজ কি ছোট পদক্ষেপ নেবেন? আপনি কি আজ এই সিদ্ধান্ত নেবেন যে রাতে ঘুমানোর আগে 5 মিনিট নিজের সাথে বসবেন? নাকি আজ এমন একজন ব্যক্তিকে ধন্যবাদ বলবেন যার কাছ থেকে আপনি অনেক কিছু পেয়েছেন? নাকি কোনো নেতিবাচক অভ্যাসকে শুধু একদিনের জন্য থামাবেন? এটাই মিনিমাল এফর্টের শক্তি। এটি আপনাকে প্রতিদিনের ছোট সিদ্ধান্তের মাধ্যমে একটি শান্ত, স্থিতিশীল এবং সফল জীবনের দিকে নিয়ে যায়। জাস্টিন ও ম্যালকম এই অধ্যায়ে একটি খুব সুন্দর বাক্য লেখেন, ছোট শুরু করো কিন্তু থেমো না, সেই ছোটটা একদিন সব কিছু বড় করে দেবে। তো চলুন আজ থেকে বড় ভাবুন, কিন্তু ছোট কাজ করুন। কারণ আসল জাদু সেখানেই ঘটে যেখানে আপনি কোনো গোলমাল ছাড়া, কোনো প্রদর্শনী ছাড়া প্রতিদিন নিজেকে একটু একটু করে পরিবর্তন করেন। অধ্যায় 5, মানসিক ক্লান্তি থেকে মুক্তি। আপনিও কি কখনো কখনো এমন অনুভব করেন যে আপনি বিশেষ কোনো কাজ করেননি, তবুও দিনের শেষে আপনার মন ক্লান্ত লাগে? এমন মনে হয় যেন ভিতরে কোনো গোলমাল আছে, কোনো বোঝা আছে, কিন্তু কেন তা বোঝা যায় না? এটাই মানসিক ক্লান্তি, সেই অদৃশ্য ক্লান্তি যা আপনার শক্তি, অনুপ্রেরণা এবং স্পষ্ট চিন্তাভাবনাকে গ্রাস করে। এই অধ্যায়ে জাস্টিন ও ম্যালকম অত্যন্ত সরল কিন্তু গভীরতার সাথে বোঝান যে মিনিমাল এফর্ট শুধু শারীরিক কাজ নয়, মানসিক বিশৃঙ্খলতাও কমায়। আমাদের জীবনে ক্লান্তির সবচেয়ে বড় কারণ হল সিদ্ধান্তহীনতা এবং অজস্র বিকল্পের চাপ। প্রতিদিন সকালে উঠেই আমাদের মস্তিষ্ক ডজনখানিক সিদ্ধান্ত নিতে শুরু করে। কি পড়ব, কি খাবো, কার সাথে কথা বলবো, কোন মেসেজের উত্তর দেব, এই কাজটি কি পিছিয়ে দেব নাকি করে ফেলব। এই ছোট ছোট প্রশ্নগুলি সারাদিন মস্তিষ্কে চলতে থাকে এবং আমরা মনে করি যে আমরা তো বিশেষ কিছু করছি না, কিন্তু ভিতরে ভিতরে ক্লান্ত হয়ে চলেছি। মিনিমাল এফর্টের আসল শক্তি এখানে প্রকাশ পায়। এটি আপনার মানসিক শক্তি বাঁচায়, আপনাকে কম কিন্তু স্পষ্ট সিদ্ধান্ত নিতে প্রশিক্ষণ দেয়। ভাবুন, যদি আপনার মস্তিষ্ক একটা মোবাইল ব্যাটারির মতো হয়, তাহলে কি আপনি প্রতি মিনিটে নোটিফিকেশন দিয়ে বিরক্ত করে অযথা ব্যাটারি ড্রেন করতে চাইবেন? না, তাই না? কিন্তু আমরা প্রতিদিন এটাই করি। প্রতিটি অপ্রয়োজনীয় সিদ্ধান্ত, প্রতিটি অযথা চিন্তা, প্রতিটি অর্থহীন তুলনা দিয়ে নিজেদের মানসিক ব্যাটারি খালি করতে থাকি। জাস্টিন এবং ম্যালকম বলেন যে মানসিক ক্লান্তি থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হল সিদ্ধান্তগুলিকে সহজ করা এবং বিকল্পগুলিকে সীমিত করা। যখন আপনি আপনার দৈনন্দিন জীবনকে সাধারণ করেন, সুনির্দিষ্ট নিয়ম তৈরি করেন, তখন আপনার মস্তিষ্ক অপ্রয়োজনীয় জটিলতা থেকে মুক্ত হয়। ধরুন, আপনি প্রতিদিন সকালে একই ধরনের স্বাস্থ্যকর নাস্তা খান, অথবা প্রতিদিন একই সময় ঘুমান এবং ওঠেন, অথবা আপনি প্রতিদিনের প্রথম ঘন্টা আপনার সবচেয়ে জরুরি কাজকে দেন। এই সাধারণ সিদ্ধান্তগুলি দেখতে সাধারণ মনে হলেও এদের প্রভাব অসাধারণ হয়।
আপনার মস্তিষ্ক এই নিয়মগুলিকে গ্রহণ করে নেয় এবং তারপর আপনার চিন্তাভাবনাকে মুক্ত করে দেয়। এখন সেই একই শক্তি আপনি আপনার কাজ, সম্পর্ক, চিন্তাভাবনা এবং সৃজনশীলতায় লাগাতে পারেন। মানসিক ক্লান্তির দ্বিতীয় বড় কারণ হল অসম্পূর্ণ কাজ। আমাদের তালিকায় অনেক কাজ অসম্পূর্ণ থাকে। এখনও সেই বন্ধুকে ফোন করা হয়নি, সেই ইমেল পাঠানো বাকি আছে, সেই কাজটি শুরু করা হয়েছিল কিন্তু মাঝপথে ছেড়ে দেওয়া হয়েছিল। এই অসম্পূর্ণ কাজগুলির বোঝা আমাদের মস্তিষ্কে ঘুরতে থাকে এবং আমরা দেখতে পাই না, কিন্তু খুব ক্লান্ত করে। এই মিনিমাল এফার্ট এটাই শেখায় যে কম করো কিন্তু পুরো করো, কারণ একটি অসম্পূর্ণ কাজ অনেকগুলি সম্পূর্ণ কাজের সমান ওজন বহন করে। যদি আপনি শুধু 3টে জরুরি কাজ সম্পূর্ণ করেন, তাহলে সেগুলি আপনাকে 10টি অসম্পূর্ণ কাজের থেকে বেশি আত্মতৃপ্তি দেবে। একটি গবেষণা দেখায় যে যারা দিনের শুরু অসম্পূর্ণ কাজ শেষ করার আচার দিয়ে করেন, অর্থাৎ যারা অসম্পূর্ণ কাজগুলি শেষ করার উপর মনোযোগ দেন, তাদের মস্তিষ্ক বেশি শান্ত এবং কেন্দ্রীভূত থাকে। আপনারও একটি তালিকা তৈরি করা উচিত যেখানে শুধু অসম্পূর্ণ কাজ থাকবে এবং প্রতিদিন এক এক করে সেগুলিকে শেষ করা উচিত। প্রতিবার যখন আপনি কোনো অসম্পূর্ণ কাজ শেষ করেন, তখন আপনি মানসিকভাবে হালকা অনুভব করেন এবং এখান থেকে মানসিক শান্তির আসল প্রক্রিয়া শুরু হয়। এখন অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি পাওয়ার কথা বলি। আপনি কি লক্ষ্য করেছেন যে সারাদিন আমাদের মস্তিষ্ক অনেক কথা বারবার ভাবে? যদি আমি এটা করতাম তো, যদি আমি এটা বলতাম, জানি না লোকেরা আমার সম্পর্কে কী ভাবে। এই পুনরাবৃত্তিমূলক চিন্তাগুলি আমাদের মস্তিষ্কের আসল শত্রু। মিনিমাল এফার্ট এটাই বলে যে চিন্তাকে শর্টলিস্ট করো, অর্থাৎ প্রতিটি সেই চিন্তা যা আপনার ভবিষ্যৎকে তৈরি করছে না এবং বর্তমানকে শান্তি দিচ্ছে না, তাকে নিজের থেকে বের করে দিন। আর এটার একটি চমৎকার উপায় হলো ধীর চিন্তা। জাস্টিন এবং ওম্যালকম একটি কৌশল বলেন, যখনই কোনো উদ্বেগ, দুষ্বোধ বা তুলনার চিন্তা আসে, তখন কিছুক্ষণ বসে যান, গভীর শ্বাস নিন এবং নিজেকে 3টি প্রশ্ন করুন। 1. এই চিন্তা কি আমার কোনো কাজকে পরিবর্তন করতে সাহায্য করবে? 2. এই চিন্তা কি আমাকে শান্ত করে নাকি বিভ্রান্ত করে? 3. এই চিন্তা কি 2 দিন পরেও গুরুত্বপূর্ণ থাকবে? যদি উত্তর না হয়, তাহলে সেই চিন্তাকে সেই মুহূর্তেই যেতে দিন, কারণ এটি শুধু আপনার শক্তি নষ্ট করছে। মিনিমাল এফার্টের উদ্দেশ্য এটা নয় যে আপনি কোনো নিখুঁত রোবট হয়ে যাবেন, বরং এটি যে আপনি আপনার চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন, আপনার সিদ্ধান্তগুলিকে হালকা এবং স্পষ্ট করতে পারবেন এবং এমন একটি জীবন তৈরি করতে পারবেন যেখানে ক্লান্তি কম এবং শান্তি বেশি। তো চলুন আজ থেকে এটা ঠিক করি। আমি অপ্রয়োজনীয় চিন্তাগুলিকে চিনব এবং সেগুলিকে যেতে দেব। আমি আমার সিদ্ধান্তগুলিকে কম করব, কিন্তু সুনির্দিষ্ট করব। আমি অসম্পূর্ণ কাজগুলি শেষ করব এবং আমার মনকে হালকা করব, কারণ যখন মন পরিষ্কার হয় তখন পথ নিজে থেকে দেখা যায়। অধ্যায় 6, অভ্যাসের অদৃশ্য শক্তি। আপনি কি কখনো অনুভব করেছেন যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আপনার জীবনে তেমন পরিবর্তন আসছে না যেমনটা আপনি চান? এমনটা হয় কারণ আমরা বারবার সেই পথে চলি যেখানে বেশি কাজকেই সফলতার গ্যারান্টি মনে করা হয়। কিন্তু মিনিমাল এফার্টের চিন্তাভাবনা বলে যে কম প্রচেষ্টায় বেশি ফল পেতে হলে আমাদের মানসিকতা পরিবর্তন জরুরি। এই অধ্যায় আপনাকে সেই মানসিকতার পরিবর্তনে নিয়ে যায়। ধরুন আপনি সারাদিন অফিসে 12 ঘন্টা কাজ করেন, কিন্তু কোনো পদোন্নতি পাচ্ছেন না। অন্যদিকে অন্য একজন ব্যক্তি মাত্র 6 ঘন্টায় কাজ শেষ করে এবং ক্রমাগত এগিয়ে যায়। পার্থক্য কি? সেই অন্য ব্যক্তি শুধু পরিশ্রম করে না, বরং স্মার্ট উপায়ে কাজ করে। সে জানে কোন কাজ তাকে এগিয়ে নিয়ে যাবে এবং কোন কাজের কোনো বাস্তব মূল্য নেই। সে তার প্রচেষ্টাকে একটি মাইক্রোস্কোপের মতো কেন্দ্রীভূত করে এবং প্রতিটি কাজকে কোনো ফলাফলের সাথে যুক্ত করে। মিনিমাল এফার্টের আসল রহস্য হল উচ্চ প্রভাবের কাজগুলির উপর মনোযোগ দেওয়া। অর্থাৎ এমন কাজ বেছে নিন যার সরাসরি প্রভাব আপনার লক্ষ্যের ওপর পড়ে। উদাহরণস্বরূপ, যদি আপনি একজন লেখক হন এবং আপনার বই বিক্রি হচ্ছে না, তাহলে শুধু বেশি লিখে যাওয়া সমাধান নয়। আপনাকে দেখতে হবে যে আপনার শ্রোতারা কি চায়, তাদের কিভাবে যুক্ত করতে হবে এবং আপনার বিপণন কি সেই দিকে কাজ করছে। আমাদের বেশিরভাগই একটি ব্যস্ততার ফাঁদে আটকে যায়। আমরা সারাদিন নিজেকে ব্যস্ত দেখাই, ইমেল চেক করা, তালিকা তৈরি করা, ছোটোখাটো কাজ করা, কিন্তু আসলে আমাদের দিন কোনো নির্দিষ্ট ফলাফল ছাড়াই শেষ হয়ে যায়। এর কারণ হলো উদ্দেশ্যের অভাব, অর্থাৎ আমরা ভেবেচিন্তে কাজ করছি না, শুধু করেই যাচ্ছি। মিনিমাল এফার্টের অর্থ হলো প্রতিদিনের শুরু একটি প্রশ্ন দিয়ে করা।
আজ এমন কি করব যা আমাকে আমার আসল লক্ষ্যের সবচেয়ে কাছাকাছি নিয়ে যাবে? এর জন্য জাস্টিন ও ম্যালকম একটি চমৎকার পদ্ধতি বলেন, 1-3-1 নিয়ম। এর অর্থ হলো দিনে শুধু একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বেছে নিন, 3টি সহায়ক কাজ করুন যা সেই প্রধান কাজের সাথে যুক্ত, এবং একটি এমন কাজ করুন যা আপনাকে মানসিকভাবে ভারসাম্যপূর্ণ রাখে, যেমন ধ্যান, যোগা, হাঁটা বা শুধু কিছুক্ষণ একা কাটানো। এই সিস্টেমের মাধ্যমে আপনার মনোযোগ বজায় থাকে এবং আপনি কম সময়ে বেশি কাজ করতে পারেন। এখন আসে মানসিকতার কথায়। আপনি কি নিজেকে কঠোর পরিশ্রমী প্রমাণ করতে ব্যস্ত আছেন, নাকি সত্যি কার্যকর হতে চান? প্রায়শই লোকেরাই ভুল ধারণায় বাঁচে যে যত বেশি কাজ করবে তত বেশি স্বীকৃতি পাবে। কিন্তু সত্য হলো এই যে বিশ্ব তাদের চেনে যারা মূল্য দেয়, এবং সেই মূল্য তখনই আসে যখন আপনি আপনার প্রচেষ্টাকে কোনো অর্থপূর্ণ দিকে প্রয়োগ করেন। ও ম্যালকম বলেন যে যারা মিনিমাল এফার্টের নীতি গ্রহণ করে তারা তাদের শক্তি বাঁচিয়ে রাখে এবং প্রয়োজনে অনুযায়ী তাকে দ্বিগুণ শক্তি দিয়ে ব্যবহার করে। তারা প্রতিটি সুযোগে নিজেকে জিজ্ঞাসা করে যে এই কাজটি কি আমার বড় লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায়? এই কাজটি কি করার যোগ্য, নাকি শুধু আমার অভ্যেস হয়ে গেছে? আমি কি এটি অন্য কোনো উপায়ে করতে পারি যা কম সময়ে বেশি ফলাফল দেবে? এই অধ্যায়ে আরও একটি বড় শিক্ষা রয়েছে যে বর্জন করা একটি সুপার পাওয়ার। অর্থাৎ যখন আপনি অপ্রয়োজনীয় কাজগুলি বাদ দিতে শুরু করেন তখন আপনার কাছে সেই স্পষ্টতা আসে যা বেশিরভাগ লোক সারা জীবন খুঁজে বেড়ায়। যখন আপনি নিজেকে জিজ্ঞাসা করেন এই কাজটি কি জরুরি এবং না উত্তর দেন, তখন আপনি নিজেকে স্বাধীন করেন, এবং এই স্বাধীনতাই আপনাকে মানসিক শক্তি দেয় যার মাধ্যমে আপনি কম সময় তা করতে পারেন যা লোকেরা মাস মাস ধরে করতে পারে না। এই অধ্যায়ের সবচেয়ে শক্তিশালী অংশ এটাই যে আমাদের বুঝতে হবে যে জীবন একটি স্প্রিন্ট নয়, বরং একটি ম্যারাথন, এবং এই ম্যারাথনে তারাই টিকে থাকে যারা প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে নেয়, প্রতিটি কাজের উদ্দেশ্য জানে এবং প্রতিটি প্রচেষ্টাকে সীমিত কিন্তু প্রভাবশালী করে তোলে। তো পরের বার যখন আপনি দিনের শুরু করবেন, নিজেকে শুধু একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আজ আমি যা করতে যাচ্ছি তা আমাকে সেই ব্যক্তির কাছাকাছি নিয়ে যাবে যে আমি হতে চাই? অধ্যায় 7, উদ্দেশ্যের শক্তি এবং ন্যূনতম প্রচেষ্টা। যখন আমরা আমাদের জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাই তখন প্রায়শই আমরা ভাবি যে সফলতা পেতে হলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে, দিন রাত লেগে থাকতে হবে, নিজেদের উজাড় করে দিতে হবে। কিন্তু মিনিমাল এফার্টের অর্থ এই নয় যে আমরা কোনো কাজ করব না, বরং এটি হলো আমরা আমাদের উদ্দেশ্যকে এত স্পষ্টতা এবং নির্ভুলতার সাথে বুঝব যে কম প্রচেষ্টায় আমরা বেশি ফল পেতে পারি। এই অধ্যায়ে জাস্টিস ও ম্যালকম ব্যাখ্যা করেছেন যে কিভাবে পারপাস ড্রিভেন মিনিমাল এফার্ট অর্থাৎ উদ্দেশ্য ভিত্তিক ন্যূনতম প্রচেষ্টা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন কোনো কাজ আপনার হৃদয়ের খুব কাছাকাছি থাকে তখন তা করার জন্য বেশি পরিশ্রম লাগে না? সময় কিভাবে উড়ে যায় বোঝাই যায় না। এটি এই কথার ইঙ্গিত যে আপনি সঠিক পথে আছেন। যখন আপনার উদ্দেশ্য স্পষ্ট হয় তখন আপনার মন, শরীর এবং আত্মা তিনটেই একসাথে সেই দিকে কাজ করে। এই সঠিক পরিস্থিতিতে পরিশ্রম বোঝা মনে হয় না, বরং একটি স্বতঃস্ফূর্ত ক্রিয়া হয়ে ওঠে। এটাই সেই বিন্দু যেখানে এফার্টলেস অ্যাকশনের জন্ম হয়, মানে কোনো চাপ ছাড়াই কাজ করা। জাস্টিস বলেন যে আমাদের প্রথমে এটা বুঝতে হবে যে আমাদের জীবন কোন দিকে যাচ্ছে। যদি আপনার মধ্যে কোনো কিছু নিয়ে আবেগ থাকে তবে সেটাই আপনার উদ্দেশ্য হতে পারে, কিন্তু উদ্দেশ্যের অর্থ শুধু অর্থ উপার্জন করা বা সমাজে নাম কামানো নয়, বরং এটা বোঝা যে আপনি কোন জিনিসের জন্য জীবন্ত অনুভব করেন। এটাই আপনার কেন, আপনার কারণ, আপনার উদ্দেশ্য। একবার যখন আপনি আপনার কেন বুঝতে পারেন তখন আপনার সিদ্ধান্তগুলো সহজ হয়ে যায়। আপনার দিনের শুরুও একটি মিশনের সাথে হয় এবং আপনি প্রতিটি পদক্ষেপ আপনার লক্ষ্যের সাথে সংযুক্ত করেন। এখন আপনাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয় না, কারণ আপনার ফোকাস স্পষ্ট হয়। এই ফোকাসের কারণেই আপনার প্রচেষ্টা কম মনে হয়, কিন্তু তার প্রভাব বহুগুণ বেড়ে যায়। উদাহরণস্বরূপ ধরুন একজন লেখক আছেন যিনি প্রতিদিন জোর করে লেখার চেষ্টা করেন, কিন্তু বিষয়ের সাথে সংযোগ না থাকার জন্য তিনি ক্লান্ত অনুভব করেন। অন্যদিকে অন্য একজন লেখক আছেন যিনি যে বিষয় নিয়ে আগ্রহী সেই বিষয়েই লেখেন। তিনি প্রতিদিন 2 ঘন্টায় গভীর কন্টেন্ট লিখে ফেলেন এবং সন্তুষ্টও থাকেন। এটাই উদ্দেশ্য নিয়ে কাজ করা এবং উদ্দেশ্যহীনভাবে সংগ্রাম করার মধ্যে পার্থক্য।
এখন আসে কিভাবে আমরা আমাদের উদ্দেশ্য খুঁজে বের করব। জাস্টিস এখানে একটি সহজ উপায় বলেছেন, ফলো ইয়োর এনার্জি নট দ্য প্রেশার, অর্থাৎ যেখানে আপনার শক্তি স্বাভাবিকভাবে যায় সেই দিকে মনোযোগ দিন, যেখানে সমাজের চাপে আপনাকে ঠেলে দিচ্ছে সেখানে নয়। যখন আপনি আপনার শক্তির প্রবাহ অনুসরণ করেন তখন আপনাকে কোনো জোর করতে হয় না, সেখানে আপনার মন বসতে শুরু করে এবং সেখান থেকেই আসলে উৎপাদনশীলতা আসে। এছাড়াও আপনাকে এটাও বুঝতে হবে যে উদ্দেশ্য সময়ের সাথে পরিবর্তন হতে পারে, এটি কোনো স্থায়ী বিষয় নয়, বরং এটি একটি যাত্রা। তাই সময় সময় নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেটাই করছি যা আমাকে ভেতর থেকে জীবন্ত অনুভব করায়? যদি উত্তর না হয় তাহলে দিক পরিবর্তন করতে ভয় পাবেন না, কারণ একবার যখন আপনি আপনার সত্যিকারের উদ্দেশ্যের সাথে যুক্ত হয়ে যান তখন আপনি কমের মধ্যেও অনেক কিছু করে ফেলেন। পরিশেষে এই অধ্যায়ের সারসংক্ষেপ হলো যে যখন আপনি আপনার ভিতরের উদ্দেশ্যকে চিনতে পারেন এবং সেই অনুযায়ী আপনার জীবনের দিক নির্ধারণ করেন, তখন আপনাকে পরিশ্রম থেকে পালাতে হয় না, বরং পরিশ্রম নিজেই সহজ মনে হতে শুরু করে। সেই সময় আপনার প্রতিটি কাজ একটি অর্থ লাভ করে এবং অর্থই সেই জ্বালানি যা কম প্রচেষ্টায়ও বেশি ফল দেয়। এটাই উদ্দেশ্য ভিত্তিক ন্যূনতম প্রচেষ্টার শক্তি। অধ্যায় 8, শক্তি বাঁচাও, জীবন যেত। অনেক লোক মনে করেন যে কেবল কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, কিন্তু জাস্টিস ও ম্যালকম এই অধ্যায়ে এক ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছেন। তিনি বলেন, যদি পরিশ্রম সঠিক দিকে না হয় তবে আপনি দিন রাত রক্ত ঘাম ঝরালেও তার কোনো সুনির্দিষ্ট ফল মিলবে না। অনেক লোক তাদের জীবনের মূল্যবান সময় শুধু এই কারণে নষ্ট করে দেন কারণ তারা জানেন না কোথায়, কখন এবং কিভাবে পরিশ্রম করতে হবে। এই অধ্যায়ে একটি সাধারণ কিন্তু গভীর প্রশ্ন উত্থাপন করা হয়েছে, আপনি কি সঠিক জিনিসের উপর পরিশ্রম করছেন? যদি না হয় তবে আপনার সমস্ত পরিশ্রম শূন্যের সমান। লেখক বলেন যে কাজকে চেনা এবং তা করার পদ্ধতি জানা কাজটি করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এর অর্থ হলো আপনাকে সবসময় আগে ভাবতে হবে, তারপর করতে হবে। জাস্টিস ও ম্যালটুব একটি উদাহরণের মাধ্যমে আমাদের বোঝান যে যদি কোনো ব্যক্তি একটি দেওয়াল ভাঙার জন্য ঘন্টার পর ঘন্টা হাতুড়ি মারছেন কিন্তু দেওয়ালের দুর্বল জায়গাটি চেনেন না, তবে তার পরিশ্রম বৃথা যাবে। অন্যদিকে যদি সেই ব্যক্তি দেওয়ালের সঠিক জায়গাটি চিনে কিছু হাতুড়ির আঘাতেই সেটি ভেঙে দেন, তাহলে কম পরিশ্রমে ভালো ফল পাওয়া যাবে। এটাই মিনিমাল এফর্টের আসল অর্থ, সঠিক জায়গা, সঠিক সময় এবং সঠিক উপায়ে কাজ করা। প্রায়শই মানুষ দিক না জেনেই দৌড়ায়, তারা ভাবে যত বেশি করবে তত বেশি পাবে। কিন্তু ম্যালকমের বক্তব্য, ডুইং মোর ডাজন্ট মিন অ্যাচিভিং মোর। এর উল্টো, কখনো কখনো বেশি করার চেষ্টায় আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাই। তাই জরুরি হলো আমরা প্রথমে সেই লক্ষ্যকে স্পষ্ট করি এবং তারপর সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ পথটি খুঁজে বের করি। এই অধ্যায়ে এটিও বলা হয়েছে যে আজকের বিশ্বে স্মার্ট ওয়ার্ক ততটাই জরুরি যতটা হার্ড ওয়ার্ক। যদি আপনি সময়ের সঠিক ব্যবহার না করেন তবে আপনি নিজেকে ক্লান্তি ও হতাশার দিকে ঠেলে দেন। লেখক এই পরামর্শ দিয়েছেন যে আমরা প্রতিদিন সকালে নিজেকে এই প্রশ্ন করি, আজকের সবচেয়ে জরুরি কাজ কি, এবং তারপর সেই একটি কাজকে সবার আগে করি। এর সাথে সাথে লেখক 80-20 নিয়মেরও উল্লেখ করেছেন, যেখানে বলা হয়েছে যে আমাদের 80% ফল কেবল 20% প্রচেষ্টা থেকে আসে। তাই আমাদের সম্পূর্ণ শক্তি সেই 20% কাজে লাগাতে হবে যা সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। বাকি জিনিসগুলোকে হয় ডেলিগেট করা উচিত অথবা স্থগিত করা উচিত। এটি একটি মৌলিক মানসিকতার পরিবর্তন যা দীর্ঘমেয়াদে কম পরিশ্রমে বেশি সাফল্য এনে দিতে পারে। ম্যালকম এটিও মনে করিয়ে দেন যে আমরা মানুষ, মেশিন নই। আমাদের ক্লান্তি হয়, মানসিক সীমাবদ্ধতা থাকে, তাই নিজেকে ওভারলোড করা বোকামি। কাজের ওজন নয়, তার প্রভাব গুরুত্বপূর্ণ। যদি আপনি সারাদিন পরিশ্রম করতে থাকেন কিন্তু তার কোনো দিক না থাকে, তবে সেই পরিশ্রম সময়ের অপচয় হয়ে যায়। অন্যদিকে যদি আপনি কিছু ঘন্টাতে সেই কাজ করে ফেলেন যা আপনাকে পরবর্তী স্তরে নিয়ে যায়, তবে সেটাই আসল উৎপাদনশীলতা। এই অধ্যায়ের মূল বার্তা হলো, যদি আপনি কমে বেশি পেতে চান তবে জরুরি হলো আপনি প্রথমে নিজেকে এই প্রশ্ন করুন, আমি কি সঠিক দিকে যাচ্ছি? আমি কি সঠিক জিনিসের উপর ফোকাস করছি? আমি যে কাজ করছি তা কি সত্যিই জরুরি নাকি শুধু ব্যস্ত দেখানোর জন্য করছি? জাস্টিস ও ম্যালকম পরিশেষে একটি শক্তিশালী ধারণা তুলে ধরেন, এফর্ট শুড বি লাইক আ লেজার, নট লাইক আ ফ্লাড লাইট। এর অর্থ হলো আপনার পরিশ্রমকে লেজারের মতো কেন্দ্রীভূত হতে হবে, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্যার আলোর মতো নয়। তবেই আপনি কম সময় বড় লক্ষ্য অর্জন করতে পারবেন। অধ্যায় 9,
আরামের শক্তিকে আলিঙ্গন করা। অনেক সময় আমরা ধরে নিই যে সাফল্য কেবল অবিরাম পরিশ্রমের মাধ্যমেই আসে, কিন্তু সত্য হলো বিশ্রাম ছাড়া পরিশ্রম দীর্ঘস্থায়ী হয় না। মিনিমাল এফর্টের আসল রহস্য হলো আপনি ক্লান্ত হয়ে পড়ে যাওয়ার আগে নিজেকে ভারসাম্যপূর্ণ রাখা। এই অধ্যায়ে আমরা গভীরভাবে অনুসন্ধান করব যে কিভাবে বিশ্রাম নেওয়াও একটি কৌশলগত সিদ্ধান্ত, এমন একটি সিদ্ধান্ত যা আপনার ক্ষমতা, সৃজনশীলতা এবং উৎপাদনশীলতাকে বহু গুণ বাড়িয়ে তুলতে পারে। ভাবুন, যদি একটি গাড়ি ব্রেক ছাড়া অবিরাম চলতে থাকে তাহলে কি হবে? ইঞ্জিন গরম হয়ে যাবে, সিস্টেম ফেল করবে এবং শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের শরীর এবং মনও ঠিক এমনই। আমাদের থামার, শ্বাস নেওয়ার এবং নিজেদের রিচার্জ করার প্রয়োজন হয়। যদি আপনি নিজেকে এই অনুমতি না দেন যে আপনি অলস থাকবেন বা কিছুটা সময় বিশ্রামে কাটাবেন, তবে আপনি আপনার নিজের লক্ষ্য থেকে দূরে সরে যেতে পারেন। অনেক সময় আমরা বিশ্রাম নেওয়াকে সময়ের অপচয় মনে করি, কিন্তু বাস্তবে এটি সময়ের ইনভেস্টমেন্ট। যখন আপনি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত থাকেন, তখন আপনার চিন্তা করা এবং বোঝার ক্ষমতাও সীমিত হয়ে যায়। ছোট ছোট জিনিসও ভারী মনে হয়। অন্যদিকে যখন আপনি বিশ্রাম নেন, বিরতি নেন, পর্যাপ্ত ঘুম সম্পন্ন করেন, তখন সেই কঠিন কাজগুলো সহজ মনে হতে শুরু করে। এটাই মিনিমাল এফর্টের জাদু, কম পরিশ্রমে বেশি প্রভাব। জাস্টিস ও ম্যালকম বলেন যে বিশ্রাম নেওয়া অলসতা নয়, এটি বুদ্ধিমত্তা। একজন স্মার্ট মানুষ তার সময়সূচিতে বিরতি পরিকল্পনা করেন। তিনি জানেন যে সবসময় 100% দেওয়া সম্ভব নয়, কিন্তু যদি তিনি নিজেকে সময়ে সময়ে শান্ত করেন, তাহলে তিনি দীর্ঘমেয়াদে আরও ভালো ফল দিতে পারেন। এটি ঠিক তেমনই যেমন একজন ক্রীড়াবিদ প্রশিক্ষণের পর বিশ্রাম নেন, যাতে তার শরীর আবার শক্তিশালীভাবে প্রশিক্ষণ নিতে পারে। অনেক সফল মানুষের অভ্যাস অধ্যয়ন করে দেখা যায় যে তারা তাদের দৈনিক রুটিনে মাইন্ডফুলনেস, মেডিটেশন এবং ডু নাথিং টাইমকে অন্তর্ভুক্ত করেন। এটি এমন একটি সময় যখন তারা কিছুই করেন না, কোনো ফোন নয়, কোনো ল্যাপটপ নয়, কোনো মিটিং নয়। এই সময় তাদের নিজেদের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ দেয়, এবং যখন তারা তাদের কাজে ফিরে আসেন, তখন তাদের মন একদম পরিষ্কার থাকে এবং মনোযোগ তীব্র হয়। আমাদের এটিও বোঝার দরকার যে বিশ্রাম কেবল ঘুমোনো বা শুয়ে থাকা নয়। কখনো কখনো একটি স্বস্তিকর হাঁটা, কোনো বন্ধুর সাথে কথা বলা, সঙ্গীত শোনা বা শুধু নিজের পোষা প্রাণীর সাথে বসে থাকাও খুব আরামদায়ক হতে পারে। এইগুলোই সেই মুহূর্ত যা আমাদের মস্তিষ্ককে রিচার্জ করে এবং আমাদের নতুন আইডিয়ার জন্য প্রস্তুত করে। যখন আমরা ক্লান্ত থাকি তখন সৃজনশীলতা মরে যায়, কিন্তু বিশ্রাম আমাদের আবার নতুন করে ভাবতে শক্তি দেয়। এই অধ্যায়ের সারসংক্ষেপ হলো, যখন আপনি আপনার জীবনকে মিনিমাল এফার্টের নীতিতে বাঁচেন, তখন আপনি এটি বুঝতে পারেন যে কেবল অবিরাম ছুটে বেড়ানোই সাফল্যের গ্যারান্টি নয়। সঠিক সময়ে থামা, বিশ্রাম নেওয়া এবং নিজের মনকে শান্ত করাও ততটাই গুরুত্বপূর্ণ। তবেই আপনি আপনার প্রতিটি কাজে ভারসাম্য বজায় রাখতে পারবেন। এই ভারসাম্যই আপনাকে সেই সব লোকেদের থেকে আলাদা করে যারা প্রচুর পরিশ্রম করে কিন্তু দিকহীনভাবে। তাই পরের বার যখন আপনি নিজেকে ক্লান্ত অনুভব করবেন, তখন নিজেকে দোষ দেবেন না। নিজেকে বলুন, আমি থামছি যাতে আবার দ্রুত দৌড়াতে পারি। এটাই আসল বিচক্ষণতা, এটাই আসল মিনিমাল এফার্টের শিল্প। অধ্যায় 10, কম প্রচেষ্টায় লুকানো আসল সামর্থ্য। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কেন কিছু লোক দৌড়াদৌড়ি না করে, বেশি বিরক্ত না হয়ে জীবনে সফল হয়? তারা শান্তভাবে চলে কিন্তু তবুও জেতে। অন্যদিকে কিছু লোক দিনরাত পরিশ্রম করে, তবুও তারা কাঙ্ক্ষিত ফল পায় না। এটাই মিনিমাল এফার্ট, অর্থাৎ কম প্রচেষ্টার জাদু। এই অধ্যায়ে এর রহস্য উন্মোচন করে যে কিভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে কম পরিশ্রমে বেশি প্রভাব ফেলতে পারি। মিনিমাল এফার্টের অর্থ অলস হওয়া বা কিছু না করা নয়। এর সঠিক অর্থ হল সঠিক সময়ে সঠিক দিকে সঠিক কাজ করা। এতে উদ্দেশ্য, শক্তি এবং মানসিক স্পষ্টতা প্রয়োজন। এই ধারণাটি এই নীতির দ্বারা অনুপ্রাণিত যে যখন আমরা আমাদের ভিতরের কোলাহলকে শান্ত করি, তখন আমরা আমাদের সবচেয়ে কার্যকর শক্তিকে বাইরে বের করে আনতে পারি। আমাদের এটি বোঝার দরকার যে যখন আমরা কোনো কাজে প্রয়োজনের চেয়ে বেশি চেষ্টা করি, তখন আমরা সেই প্রবাহের অবস্থা থেকে বাইরে চলে যাই যেখানে আমরা প্রাকৃতিকভাবে প্রভাবশালী হই। উদাহরণস্বরূপ, যখন কোনো সাঁতারু জোর করে জলের বিরুদ্ধে লড়াই করে, তখন সে দ্রুত ক্লান্ত হয়ে যায়, কিন্তু যখন সে জলের প্রবাহের সাথে সাঁতরায়, তখন সে কম শক্তিতে বেশি দূরত্ব অতিক্রম করে। এর সবচেয়ে গভীর রহস্য হল, যখন আমরা নিজেদের বাইরের কোলাহল থেকে সরিয়ে আমাদের ভিতরের কথা শুনি, তখন আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি।
মিনিমাল এফার্টের সাথে কাজ করার অর্থ হল আমাদের মানসিক স্পষ্টতাকে প্রাধান্য দেওয়া। যখন মন স্পষ্ট থাকে তখন সিদ্ধান্তগুলি দ্রুত, নির্ভুল এবং কার্যকর হয়। এখন প্রশ্ন ওঠে যে আমরা এই নীতিকে জীবনে কিভাবে প্রয়োগ করব। প্রথম পদক্ষেপ হল ক্ল্যারিটি, অর্থাৎ স্পষ্টতা। যতক্ষণ না আমরা জানি আমরা কি চাই, ততক্ষণ আমরা প্রতিটি দিকে দৌড়াতে থাকব এবং ক্লান্ত হয়ে যাব। কিন্তু যেই লক্ষ্য পরিষ্কার হয়, প্রচেষ্টাগুলিও কেন্দ্রীভূত হয় এবং কম পরিশ্রমে বেশি ফল পাওয়া যায়। দ্বিতীয় পদক্ষেপ হল ট্রাস্ট, অর্থাৎ বিশ্বাস। নিজের ওপর বিশ্বাস, মহাবিশ্বের ব্যবস্থার ওপর বিশ্বাস। যখন আমরা নিজেদের শান্ত করি এবং বিশ্বাসের সাথে কাজ করি, তখন সঠিক সুযোগগুলি আমাদের কাছে চলে আসে। তখন আমাদের জোর করতে হয় না, শুধু প্রবাহের সাথে প্রবাহিত হতে হয়। তৃতীয় পদক্ষেপ হল অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমাদের মূল স্বভাব এবং শক্তির সাথে সামঞ্জস্য। যখন আমরা সেই কাজ করি যা আমাদের ভিতরের স্বভাবের অনুকূল, তখন পরিশ্রম করতে হয় না, তা একটি সহজ প্রবাহ হয়ে ওঠে। এটাই চরিত্রকারী মিনিমাল এফর্ট, যেখানে কাজ, চিন্তা এবং আত্মা তিনটেই একটি সরল রেখায় চলে। জাস্টিস ওমলোকাম আমাদের মনে করিয়ে দেন যে জীবনে দৌড়ানোর চেয়ে বেশি জরুরি হলো সঠিক দিকে চলা, এবং সঠিক দিক তখনই পাওয়া যায় যখন আমরা স্থির হয়ে ভাবি, অনুভব করি এবং তারপর সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিই। এখন যখন আপনি এই বইয়ের সমস্ত অধ্যায় পড়ে ফেলেছেন, তখন একটি কথা স্পষ্ট হয়ে যায়: সাফল্য কোনো বাইরের সংগ্রামের ফল নয়, বরং অভ্যন্তরীণ ভারসাম্য, স্পষ্টতা এবং বিশ্বাসের ফল। তো চলুন এখন একটি ছোট অনুশীলন করি। একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার জীবনের সব কিছু জোর করে করছি? আমি কি প্রবাহে আছি নাকি সংগ্রামে? এই প্রশ্নই আপনার জন্য একটি নতুন শুরু হতে পারে। যদি আপনি এই ভিডিওটি এতদূর পর্যন্ত দেখে থাকেন, তাহলে এর অর্থ হলো আপনি সত্যিই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন চান। এবং যদি আপনি চান যে প্রতিদিন আপনাকে এমনই অনুপ্রেরণামূলক ধারণা এবং গভীরভাবে প্রভাবিত করার মতো বইয়ের সারসংক্ষেপ দেওয়া হোক, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এই রকম আরও ভিডিও পেতে আমাদের বুকজিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।